তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। ক্ষমতার দাবা খেলায় একটি পরিকল্পিত গুজব কিভাবে পুরো রাজনৈতিক দৃশ্যপটকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিতে পারে তা হয়তো আমাদের অনেকেরই অজানা। কিন্তু কি ঘটে যখন সেই সাজানো প্রোপাগন্ডা, সেই নিখুঁত ফাঁদ বুমেরাং হয়ে আঘাত হানে খোদ শিকারীর বুকেই? আজ আমরা এমন এক রাজনৈতিক স্নায়ুযুদ্ধের গোলকধারায় প্রবেশ করতে যাচ্ছি যা বাংলাদেশের সমসাময়িক রাজনীতির হিসাব নিকাশকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। টার্গেট ছিল রাজপথের উত্তাল সংস্কারের দাবিকে দুর্বল করা, আর হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল জোট ভাঙার এক ভয়ঙ্কর প্রোপাগন্ডা। ছক কষা হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী এবং হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির মধ্যে যে কোনো মূল্যে ফাটল ধরানো। কিন্তু তারা কি সফল হয়েছিল, নাকি নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়েছিল? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। চারদিকে অত্যন্ত সুকৌশলে ছড়িয়ে দেওয়া হলো একটি খবর, বাতাসে ভাসিয়ে দেওয়া হলো যে জামায়াত আর এনসিপির মধ্যে গড়ে ওঠা মেগা জোট নাকি ভেতরে ভেতরে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। 11 দলীয় জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে। এমন একটি খবর যখন রাজনীতির মাঠে ছড়াতে শুরু করলো, তখন সরকারি দল বিএনপির অন্দরমহলে রীতিমতো উৎসবের আমেজ। দলটির নীতি নির্ধারকরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাজানো মাস্টার প্ল্যান এবার বোধহয় শতভাগ সফল হতে চলেছে। তাদের হিসাবটা ছিল খুব সহজ। বিরোধী শিবিরের ঐক্য যদি এই গুজবের আঘাতে ভেঙে যায়, তবে রাজপথের সংস্কার আন্দোলন আর গণভোটের যে প্রবল দাবি উঠেছে তা এমনিতেই মুখ থুবড়ে পড়বে। কোনো শক্তি প্রয়োগ ছাড়াই বিরোধীদের দুর্বল করে দেওয়ার এই যে ব্লুপ্রিন্ট, তা প্রাথমিক অবস্থায় দারুণ কার্যকর মনে হচ্ছিল। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই সাজানো নাটকের পেছনের সত্যটা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। যে ফাটল ধরার আশায় সরকার বুক বেঁধেছিল, বাস্তবে তার ছিটে ফোঁটাও ঘটল না। উল্টো মাঝপথ থেকে হিসাবের খাতা সম্পূর্ণ পাল্টে গেল। জোট তো ভাঙলই না, বরং জামায়াত এবং এনসিপির এই মেলবন্ধন পরিণত হলো এমন এক ইস্পাত কঠিন মেগাজোটে, যা এখন স্বয়ং তারেক সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে পাতা ফাঁদে সরকার বিরোধী দলকে আটকে রাখতে চেয়েছিল, সেই ফাঁদ এখন নিজেদের গলাতেই ফাঁস হয়ে চেপে বসেছে। কিন্তু কেন বিরোধী শিবিরকে দুর্বল করার এই বিশাল গেম প্ল্যান এমন শোচনীয়ভাবে ব্যর্থ হলো? আর কেনই বা এই গুজবকে কেন্দ্র করে পুরো সরকারের ভেতর এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের রাজনীতির সমীকরণের একটু গভীরে যেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার যখন দেখলো রাজপথের সংস্কার এবং গণভোটের মতো ইস্যুগুলো নিয়ে ডক্টর শফিকুর রহমানের দল এবং হাসনাত আব্দুল্লাহর এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে এক বিশাল জনমত তৈরি করছে, তখন তারা প্রমাদ গোনে। এই সম্মিলিত চাপ সামাল দেওয়া সরকারের জন্য এক প্রকার অসম্ভব হয়ে উঠছিল। আর ঠিক এই দুর্বলতা ঢাকতেই তারেক সরকার অত্যন্ত কৌশলে মাঠে গুজব ছড়িয়ে দেয়। তাদের মূল লক্ষ্য ছিল মাঠে এমন একটি বিভ্রান্তি ছড়ানো যাতে জোটের নেতাদের নিজেদের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস দানা বাঁধে। তারা ভেবেছিল একবার যদি ভুল বোঝাবুঝির বীজ বপন করা যায়, তবে সংস্কারের এই বিশাল আন্দোলন এক নিমেষেই তার প্রাণশক্তি হারিয়ে ফেলবে। কিন্তু এখানেই শেষ নয়, সরকার একটি বড় জায়গায় তাদের হিসাব মেলাতে চরম ভুল করেছিল। তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের সমীকরণ আগের চেয়ে অনেকটাই ভিন্ন। ডক্টর শফিকুর রহমানের দল এবং এনসিপির এই ঐক্যকে শুধু একটি সাধারণ নির্বাচনী জোট হিসেবে দেখলে পুরো চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। একদিকে রয়েছে জামায়াতে ইসলামীর মতো একটি দল, যাদের রয়েছে বহু দশকের পুরনো এবং দেশব্যাপী অত্যন্ত মজবুত ও সুশৃঙ্খল একটি সাংগঠনিক কাঠামো। চাইলেই এই কাঠামোকে কোনো সস্তা অপকৌশল দিয়ে টলিয়ে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে রয়েছে ছাত্র জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এনসিপি। হাসনাত আব্দুল্লাহদের মতো তরুণ নেতারা এখন রাজনীতির মাঠে অন্যতম মূল চিন্তাবিদ বা মাস্টারমাইন্ড হিসেবে আবির্ভূত হয়েছেন। মজার ব্যাপার হলো, এনসিপি কোনো একক ব্যক্তির খেয়াল খুশিতে চলে না। দলের পলিটিক্যাল কাউন্সিল থেকে সর্বসম্মতিক্রমে সব সিদ্ধান্ত গৃহীত হয়, অর্থাৎ এটি একদল তুখোর মস্তিষ্কের সম্মিলিত শক্তির জায়গা। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। এই দুই দলের রাজনৈতিক ইতিহাস তো সম্পূর্ণ আলাদা। অনেক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে তাদের মতের অমিল থাকাটাই তো সবচেয়ে স্বাভাবিক ঘটনা হওয়ার কথা, কিন্তু তারপরেও তারা কোনো এক বিন্দুতে এসে মিলেছে। কারণ সংস্কার এবং গণভোটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তাদের লক্ষ্য একেবারেই অভিন্ন। আর নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এই ইস্পাত কঠিন ঐক্যই এখন তারেক রহমানের সবচেয়ে বড় ভয়ের কারণ। ভিন্ন ধারার দুটি শক্তির এমন অভাবনীয় মিলন তারেক সরকারের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। গুজব ছড়িয়ে যখন সরকারি দলের নেতারা বগল বাজাচ্ছিলেন, ঠিক তখনই বিরোধী জোটের নেতারা এক হয়ে এমন এক পাল্টা চাল দিলেন যা সরকারের পুরো ভিত কাঁপিয়ে দিয়েছে। জোটের নেতারা সরাসরি গণমাধ্যমে এসে
অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্ট জানিয়ে দেন তাদের রাজনৈতিক ঐক্য কোনোভাবেই ভাঙছে না। এই একটি ঘোষণাতেই তারেক সাহেবের সব হিসাব নিকাশ তাসের ঘরের মতো ধসে পড়ে। বিরোধীদের কাবু করার জন্য যে চতুর খেলোয়াড়ের ভূমিকায় সরকার অবতীর্ণ হয়েছিল, সেই খেলায় এখন তারা নিজেরাই চরমভাবে পরাজিত। গুজবের আগুনে আক্ষরিক অর্থে পানি ঢেলে দিয়েছে এনসিপির শীর্ষ নেতা এবং যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শিশির। তিনি অত্যন্ত কড়া ভাষায় পরিস্থিতি পরিষ্কার করেছেন। কোনো রাগঢাক না রেখে তিনি বলেছেন, 11 দলীয় জোট ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না এবং তাদের দলের ভেতরে আজ পর্যন্ত এমন কোনো আলোচনাই হয়নি। সাধারণ পর্যায়ের কথা তো বাদই দিন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল বা এক্সিকিউটিভ কমিটিতেও জোট ছাড়ার কোনো প্রস্তাব ওঠেনি। তিনি আরো মনে করিয়ে দেন, তাদের ঐক্য নষ্ট করার চেষ্টা আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে, কিন্তু তাদের জোটের কোনো দলই এমন ফাঁদে পা দেওয়ার মতো বোকা নয়। এনসিপির এই কড়া বার্তার রেশ ধরেই জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদও চরম একটি বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনী সমঝোতার পাশাপাশি রাজপথ এবং সংসদ, এই দুই জায়গাতেই একসঙ্গে শক্তিশালী ভূমিকা রাখার এক অবিচল সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করছেন। এই দুই নেতার এমন জোরালো এবং আত্মবিশ্বাসী বক্তব্যের পর তারেক সরকারের ভেতরে আক্ষরিক অর্থেই কাঁপুনি ধরে গিয়েছে। ডক্টর হামিদুর রহমান আজাদ সরাসরি অভিযোগ করেছেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধী মতকে মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আর এই চরম ব্যর্থতা ঢাকতেই তারা জোটের মধ্যে ফাটল ধরানোর হীন চেষ্টা চালাচ্ছে। এখন অনেকেই হয়তো প্রশ্ন তুলতেই পারেন, এত বড় একটি জোটে কি সত্যিই কোনো মতবিরোধ নেই? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতগুলো দলের মধ্যে ছোটখাটো মতের অমিল থাকাটা খুবই স্বাভাবিক। সব দল সব কর্মসূচিতে হয়তো সব সময় সমানভাবে অংশ নিচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে জোট ভেঙে গেছে। রাজনীতিতে একেই বলে কোয়ালিশন ম্যানেজমেন্ট বা জোটগত ব্যবস্থাপনা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা সত্ত্বেও একটি সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে জোটকে টিকিয়ে রাখাই হলো আসল রাজনৈতিক মুনশিয়ানা। আর ঠিক এই জায়গাতেই সংস্কার ইস্যুটি সবচেয়ে বড় আঠার মতো কাজ করছে। নিজেদের ভেতরের ছোটখাটো দূরত্বগুলোকে সরিয়ে রেখে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার যে পরিণত কৌশল তারা দেখাচ্ছে, তা দেখে সরকার সত্যিই দিশেহারা হয়ে পড়েছে। সরকার ভেবেছিল ভেতরে একটু উস্কানি দিলেই জোটের নেতারা একে অপরের দিকে কাদা ছড়াছড়ি শুরু করবেন, কিন্তু তারা সে সুযোগ তো দিলেনই না, বরং কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের দিকেই পাল্টা তোপ দাগিয়েছেন। এখন একটু সামনের দিকের হিসাবটা মিলিয়ে দেখা যাক। এত শক্তিশালী একটি বিরোধী জোট যদি একই ইস্যুতে রাজপথে এবং সংসদে একযোগে অবস্থান নেয়, তবে তারেক সরকারের উপর চাপ কোন পর্যায়ে গিয়ে ঠেকবে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সরকারের উপর চাপ চরম মাত্রায় বাড়তে বাধ্য। বিরোধীদের এই ঐক্যকে যদি সরকার কেবলই একটি সাধারণ ষড়যন্ত্র ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তবে ভবিষ্যতে তাদের জন্য চরম মূল্য চোকাতে হবে। পাশাপাশি জনগণের অধিকার এবং সংস্কারের দাবিগুলোকে যদি সরকার এড়িয়ে যায়, তবে তারেক সরকারের গ্রহণযোগ্যতা একেবারে তলান্তে গিয়ে থাকবে। তবে রাজনীতিতে কোনো কিছুই চূড়ান্ত নয়, জোট বড় হলে মত পার্থক্যের জায়গা বড় হয়। 11 দলীয় জোটের সব দলের রাজনৈতিক ইতিহাস এক নয়, তাই ভবিষ্যৎ কর্মসূচিগুলো নিয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। সবকিছু মিলিয়ে রাজনীতির ময়দানে এখন যে চরম উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তাতে শেষ হাসি কে হাসবে সেটাই এখন সবচেয়ে বড় সাসপেন্স।